আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন গল্পের প্রথম পর্ব। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। রাগ এমন একটা বাক্য যার উচ্চারণ খুবই ছোট, কিন্তু তার গভীরতা অনেক বেশি। এই রাগ শব্দটা সবার মাঝেই বিরাজমান। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার মাঝে রাগ শব্দটা বিরাজ করছে না। আচ্ছা, রাগ কি আমাদেরকে নিয়ন্ত্রণ করে, নাকি রাগকে আমরা নিয়ন্ত্রণ করি? কিন্তু আমরা কি পারি রাগকে নিয়ন্ত্রণ করতে? কারো কারো ক্ষেত্রে রাগের পরিমাণের মাত্রা খুবই বেশি, আবার কারো কারো ক্ষেত্রে খুবই কম। নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারে। কিন্তু যাদের রাগ বেশি তারা কি করে? চলুন আজ না হয় এমন একজনের গল্প শোনাই যে রাগলে নিজেকে ঠিক রাখতে পারে না। কখন কি করে বসে সে নিজেও জানে না। যার রাগকে তার পরিবারের সবাই খুব ভয় পায়। আর এমন একজন রাগী মানুষ যখন কাউকে ভালোবেসে ফেলে, তখন তার পরিণতি কি হয় সেটা না হয় এই গল্পে শুনবেন। তাহলে চলুন শোনা যাক। আমার নাম মোহাম্মদ মিরাজ আহমেদ। বাবার একমাত্র সন্তান আমি বললে চলে না, কারণ মা মারা যাওয়ার পর আমার বাবা আরেকটা বিয়ে করে আমাকে দেখাশোনা করার জন্য। কিন্তু অশুভাকাঙ্ক্ষীদের কান ভাঙানিতে আমি কখনো তাকে মা বলে ডাকিনি, আমার জানা সত্ত্বে। কিন্তু ওনার মেয়ে আমার জান, যাকে আমি দু চোখে হারাই, যে কিনা আমার কলিজার টুকরো। আমি ছোট থেকে খুব জেদি, খুব রাগী। একমাত্র আমার মা ছাড়া আমাকে কেউই শান্ত করতে পারতো না। মা যখন মারা যায় তখন আমার বয়স 5 বছর। মায়ের মুখ অতটা মনেও নেই। ফুপির মুখে শুনেছি আমার জিদের কারণেই নাকি মায়ের কবর বাড়ির বাগানে দেওয়া হয়েছে। আমি নাকি প্রতিদিন সেখানে গিয়ে ঘুমিয়ে পড়তাম। কখনো কারোর কথা শুনতাম না। কথায় প্রচুর রেগে যেতাম। আর রেগে গেলে ঘরের জিনিসপত্র ভাঙচুর করতাম। তাই আমার বাবাও আমাকে কিছু বলতে পারতো না। তিনি আমাকে খুব ভালোবাসতেন, তাই মা মরা ছেলের প্রতি কোনো শাসন করতে পারেননি তিনি। ছোট থেকে শাসন না করলে ছেলেরা যা হয়, আমার ক্ষেত্রেও তাই হয়েছে। আমি আমার মতোই চলছি। এক কথায় যাকে বলে বড়লোক বাবার বুকে যাওয়া ছেলে। বাবা দ্বিতীয় বিয়ে করার ফলে আমি তাকে বাবা বলেও ডাকি না। কারোর সাথে কোনো কথা বলি না। ওই যে বললাম, অশুভাকাঙ্ক্ষীদের কান ভাঙানোর ফল। পড়াশোনা কমপ্লিট করেছি, বছর হতে চলল। তবে এখনো প্রতিদিন কলেজে গিয়ে পড়ে থাকি। কার জন্য জানেন? আমার নীর পাখির জন্য। ওকে যে আমি খুব ভালোবাসি, তবে ভালোবাসাটা একতরফা। সে আমাকে ভালোবাসে না। প্রথম যেদিন তাকে কলেজে দেখি, সেদিনের পর থেকে তাকে ভালো লেগে যায়। তারপর ধীরে ধীরে ভালোবাসা জন্মায়। কিন্তু এতবার প্রপোজ করার পরেও সে আমার ভালোবাসা গ্রহণ করেনি। আজও আমি কলেজে এসেছি। এমন সময় নীরা আর তার বান্ধবীরা কলেজ থেকে বের হচ্ছে। এরই মধ্যে আমি সিগারেটের ধোঁয়া উড়াতে উড়াতে নীরের সামনে এসে পথ আটকে দাঁড়াই। আমি বললাম, নীর, তোমার সাথে আমার একটু কথা আছে, আর বাকিরা সবাই যেতে পারো। নীরা বলে, আপনার মতো ফালতু লোকের সাথে আমার কথা বলার মতো কোনো সময় নেই। আমি বললাম, হ্যাঁ হ্যাঁ, আমার সাথে তো তোমার কথা বলার কোনো টাইমই নেই। আর সবার সাথে গা ঢলাঢলি করতে তো তোমার অনেক সময়। নীরা বলে, মাইন্ড ইন ল্যাঙ্গুয়েজ। আপনি আমার পার্সোনালিটি নিয়ে কথা বলার অধিকার কই পান? হ্যাঁ, লজ্জা বলতে কিছু নাই না? আপনি নিজে কি একবার ভেবে দেখেছেন? বড়লোক বাবার উচ্ছে যাওয়া ছেলে, যার না আছে কোনো গুণ, না আছে কোনো পার্সোনালিটি। সারাদিন বাইকে ঘোরা আর মেয়েদের টিচ করা ছাড়া আপনার কোনো কাজ আছে? কে আপনি? হ্যাঁ, আমার ভাই, বন্ধু, বিএফ? কোনো কথা বলবো না আপনার সাথে। আমার লাইফটা মজা বানিয়ে দিয়েছেন আপনি। আমি বললাম, আমি তোমার কাছে আমার ক্যারেক্টার সার্টিফিকেট নিতে আসিনি, বোঝাতে এসেছি। ওই ছেলেটার সাথে যেন আর কথা বলতে না দেখি, বলে দিলাম। তা না হলে তোমার কপালে দুঃখ আছে, মনে থাকে যেন। নীরা বলে, আমি আপনার ঘরের বউ না যে আপনি যা বলবেন আমার শুনতে হবে। আর না আমার উপর আপনার কোনো অধিকার আছে। ওকে, সরুন আমার সামনে থেকে। আমি বললাম, কাজটা তুমি মোটেই ভালো করলে না নীর। তোমার উপর যে আমার অধিকার কি সেটা আজ বুঝবে তুমি। এই বলে চলে গেলাম। আসলে ওর নাম নেহারিকা আক্তার নীরা। আমি ভালোবেসে নীর বলে ডাকি। কলেজে অনার্স একম বর্ষের ছাত্রী। বাবা মার একমাত্র আদরের মেয়ে। ওর বাবা ব্যাংকের ম্যানেজার, আর মা সংসার সামলায়। সংসার সামলানো কিন্তু চারটিখানি কাজ না, যে করে সে জানে। আমাকে নাকি কোনো দিক থেকেই ভালো লাগে না নীরার। আর ভালোবাসবে তো দূরে থাকা আমাকে। আজ কয়েকদিন যাবৎ লক্ষ্য করছি, নীর আমার ক্লোজ ফ্রেন্ড আশিকের সাথে কথা বলে। বারণ করা সত্ত্বেও আমার কোনো কথা শোনে না। আমার কোনো কথা পাত্তা না দিয়ে আমার সামনে আশিকের হাত ধরে গল্প করে। আমি লাস্টবার বারণ করতে আসছি আজ, কিন্তু নীরা আমার কথাগুলো পাত্তা না দিয়ে পরে আশিকের সাথে বাসায় যাওয়ার জন্য বেরিয়ে যায়। ব্যাপারটা আমার হজম হলো না, তাই আমি রাস্তায় গাড়ি নিয়ে আশিকের বাইকের সামনে দাঁড় করাই। আমার সাথে আরো কয়েকজন ছিল। তারপর দুজনকেই জোর করে গাড়ির ভেতরে তুলে নেই। আশিকের মাথায় বন্দুক ঠেকিয়ে রাখে, তাই সে ভয়ে কিছু বলতে পারছে না। জীবনের মায়া কার না থাকে বলেন? তাই চুপ করে আছে। এদিকে নীরা বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে যাচ্ছে। ওর চিৎকারে আমার কানে তালা লেগে যাচ্ছে। মেজাজটা বিগড়ে যায়, তাই কষে একটা থাপ্পড় মারি। এক থাপ্পড়ে নীরা জ্ঞান হারায় আর আমার গায়ে ঢলে পড়ে। আমি আমার হাত দিয়ে ওকে আগলে রাখি। প্রায় ঘন্টাখানেক লাগলো বাংলোতে পৌঁছতে। আমার বাবা 4-5টা বাড়ি আছে, তার মধ্যে একটা বাড়ি আমার খুব পছন্দ, তাই সেটাকে আমি আমার জন্য ইউজ করি। যখনই বেশি মন খারাপ হয়ে যায় তখন এই বাড়িতে চলে আসি একাকিত্বভাবে সময় কাটানোর জন্য। নীরাকে নিয়ে এই বাড়িতেই এসেছি। বাড়ির ভেতরে প্রবেশ করে গাড়ি থামতেই নীরাকে পাজা কোলে করে নিয়ে একটা রুমে নিয়ে রাখি। অন্য রুমে আশিককে বন্দি করে রাখি।
কিছুক্ষণ পর নীরার যখন জ্ঞান ফিরিল তখন নিজেকে সুন্দর একটা ফুলে ভরা বিছানায় আবিষ্কার করে। আসলে আমি বিছানাটাকে ফুল দিয়ে সাজিয়েছিলাম শুধুমাত্র নীর পাখির জন্য। এদিকে নীরার রুমটা খুব ভালো লাগে, সে ঘুরে ঘুরে দেখতে থাকে। সে ভুলেই গেছে সে কিভাবে এখানে এসেছে। হঠাৎ মনে হতেই তখন ওর আশিকের কথা মনে পড়ল। এমন সময় আমি রুমে প্রবেশ করি। আমি বললাম, আমার নীর পাখিটা কি করছে? নীরা বলে, মানে কি এসবের? আশিক কই? আমি বললাম, মরেনি, জীবিত আছে। এখনো যদি আমার কথা না শোনো তাহলে ওর কি হবে আমি নিজেও বলতে পারছি না। নীরা বলে, কি করবেন আপনি? আমি বললাম, আমার কথা না শুনলে মেরে ফেলবো ওকে। নীরা বলে, আপনি মানুষও খুন করেন? আমি বললাম, না, কখনো করিনি, তোমার জন্য এই প্রথম করব যদি তুমি আমার কথা না শোনো। নীরা বলে, আপনি কিন্তু মোটেই ভালো করছেন না, আমি কিন্তু পুলিশের কাছে যাব। আমি মুচকি হেসে বললাম, আমার নীর পাখিটার এত কষ্ট করতে হবে না, পুলিশ আমার সাথে এখানেই আছে। আশিককে মারার পর উনি অ্যাক্সিডেন্ট কেস বানিয়ে চ্যাপ্টার ক্লোজ করে দেবে। নীরা বলে, আপনি কেন করছেন এটা? প্লিজ আমাকে ছেড়ে দিন, আমাকে আমার মতো বাঁচতে দিন। আমি বললাম, নীর পাখি, আমি তোমাকে শুধু পেপারে ফর্মালিটিতে বিয়ে করব, যাতে তোমার উপর আমার অধিকার থাকে। ছোট্ট একটা সই দিয়ে তুমি বাসায় চলে যাও, ব্যাস। নীরা বলে, আমি আপনার সব কথা শুনবো, প্লিজ শুধু এই কাজটা আমি করতে পারবো না। আমি বললাম, ঠিক আছে নীর, তুমি বাসায় যাও। নীরা বলে, আশিক? আমি বললাম, ওকে তো আমি ছাড়ছি না, মরতে হবে ওকে। ওকে বারণ করেছিলাম তোমার সাথে কথা না বলতে, কিন্তু ও আমার কথা শুনে নাই। নীরা বলে, কি চান আপনি? আমি বললাম, এই পেপারটাতে জাস্ট একটা সই। নীরা বলে, কোথায় সই করতে হবে? আমি বললাম, এই তো আমার নীর পাখি, এখানটায়। নীরা বলে, আগে আমি আশিককে আমার সামনে চাই। আমি বললাম, তুমি সইটা করে দাও, আমি ওকে সশরীরে বাসায় পৌঁছে দেব, বিশ্বাস রাখো আমার উপর। নীরা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে, বিশ্বাস? আর আপনাকে? আজ যে কাজটা আপনি করেছেন তারপর আপনার মুখটা দেখতেও আমি রাজি না। জাস্ট হেট ইউ, জাস্ট হেট ইউ। আমি বললাম, এমনটা বলো না নীর, এই মিরাজ তার নীরকে পাওয়ার জন্য যে কোনো কাজ করতে পারে, তার জন্য আমাকে কাউকে খুন না কেন করতে হয়? তুমি শুধু আমার নীর, তুমি শুধু আমার, তুমি শুধু আমাকে ভালোবাসবে, জাস্ট মি। আর আমার কথা না শুনলে যে কি করতে পারি তা তুমি ভালোভাবেই জানো। নীরা বলে, কি চাইছেনটা কি আপনি বলেন তো? কিসের জন্য আমার পিছু পড়ে আছেন? সত্যিই আমাকে ভালোবাসেন নাকি আমার এই শরীরটার জন্য? আমি বললাম, জান, কি বলছো তুমি এসব? নীরা বলে, আমি ঠিক বুঝতে পারছি আপনাদের মতো ছেলেদের কি চাই। দেরি করছেন কেন? নিন, আপনার ভালোবাসা পূর্ণতা করে নিন, মিটিয়ে নিন আপনার মনের ইচ্ছে। নীরার কথা শুনে আমার মাথাটা আরো গরম হয়ে উঠল। আমি নীরার এক হাত পিছনের দিকে ঘুরিয়ে দেয়ালের সাথে চেপে ধরি, আর আমার এক হাত দিয়ে ওর মুখটা শক্ত করে চেপে ধরে বললাম, আর একটা কথা বললে এখানেই মেরে পুঁতে দেব তোমাকে। আমি বখাটে হতে পারি, কিন্তু অতটাও খারাপ না। তোমার দেহ ভোগ করার জন্য যদি নিয়ে আসতাম তাহলে তোমাকে বিয়ে করার কথা মাথায় আনতাম না। পুরো শরীরটাকে ভোগ করে ছিন্ন ভিন্ন করে রাস্তায় ফেলে আসতাম। আমি অতটাও অমানুষ না। মেয়েদের দেহ ভোগ করার জন্য মেয়েদেরকে তুলে নিয়ে আসতে হয় না আমার। আমি একটা ইশারা করলে হাজার হাজার মেয়ে আমার বিছানায় আসবে। কত মেয়ে আমার পিছু ঘুরে শুধু আমার একটু ভালোবাসা পাওয়ার জন্য, তুমি সেটা খুব ভালো করেই জানো। এই বলে ওর চোখের দিকে তাকিয়ে আছে। নীরা আমার চোখের দিকে তাকিয়ে রীতিমতো ভয় পেয়ে যায়। নীরার মনে হচ্ছে আমার মাঝে কোনো হিংস্র দানব ঢুকে গেছে। নীরার চোখ দিয়ে টপ টপ করে জল গড়িয়ে পড়ছে। আমি নীরার গালটা এমন করে ধরেছি যে নীরার ঠোঁট কেটে গাল বেয়ে রক্ত পড়ছে। হঠাৎ আমার হাতে গরম কিছুর অনুভব করতেই বুঝতে পারলাম ব্যাপারটা। আমি তাড়াতাড়ি নীরাকে ছেড়ে দিয়ে ওকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। নীরা ফুফিয়ে ফুফিয়ে কাঁদতে থাকে। আমি চেঁচিয়ে বললাম, মাইনকা, এ মাইনকা, কই গেলি, জলদি আয়। মানিক দৌড়ে এসে বলে, জি স্যার। আসলে ওর নাম মানিক, আমি ওকে মাইনকা বলে ডাকি। আমার বাড়ির কেয়ারটেকার, আমি না থাকা সত্ত্বে ও সবকিছু দেখভাল করে। আমি বললাম, তাড়াতাড়ি ওষুধের বক্সটা নিয়ে আয়। আমার কথা শুনে মানিক দৌড়ে গিয়ে ওষুধের বক্সটা নিয়ে এসে আমার হাতে দিয়ে চলে গেল। সে খুব ভালো করেই জানে এ সময় এখানে দাঁড়িয়ে থাকলে ওর কপালে দুর্গতি আছে। আমি ওষুধের বক্সটা নিয়ে নীরার কাছে গিয়ে ফ্লোরে বসে পড়লাম, কিন্তু আমার হাত কাঁপছে। নীরার ঠোঁটে ওষুধ লাগাতে গেলে নীরা আমার কাজকর্ম দেখে অবাক হয়ে যায়। এইমাত্র যে ব্যবহার করলাম আর এখন যা করছি এইটাই যেন ওর বোধগম্য হচ্ছে না। আমি বললাম, জান, তুমি এখন এখানে বিশ্রাম করো। নীরা বলে, আমি বাসায় যাব। আমি বললাম, ঠিক আছে, এখানে একটা সই করে দাও, তোমাকে বাসায় রেখে আসি। নাও, তাড়াতাড়ি করো। নীরা বলে, আমি একাই যেতে পারবো, আপনার যেতে হবে না। আমি কর্কশ কণ্ঠে চেঁচিয়ে বললাম, তোমার কাছে আমি জানতে চেয়েছি আমাকে কি করতে হবে? নীরা আমার চিৎকার শুনে তাড়াতাড়ি সই করে দেয়। আজ আমাকে নীরা খুব ভয় পাচ্ছে, কারণ এতদিন আমার এই রূপ নীরার কাছে অচেনা ছিল। তাই আমি বললাম, চলো তোমাকে বাসায় নামিয়ে দিয়ে আসি। আর হ্যাঁ, কাল থেকে আমার কথা মতো চলবে। কিছু করার চেষ্টা করলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। আর একটা কথা, এইসব টাইট ফিটিং জামা কাপড় একদম পরবে না, ঠিক মতো খাবে, বাসা থেকে কোনো কাজ ছাড়া বের হবে না, কোনো ছেলের সাথে কথা বলবে না, আমার রাগ উঠবে এমন কোনো কাজ করবে না। আমার রাগের সামনে যে আসবে সে কিন্তু শেষ হয়ে যাবে। কি মনে থাকবে? নীরা নিচের দিকে তাকিয়ে মাথা নেড়ে হ্যাঁ বলল। মেয়েটা অনেক ভয় পেয়েছে আজ, আমি সেটা বেশ বুঝতে পারছি। আমি বললাম, নীর পাখি, একদম ভয় পেও না, আমি তো তোমার জন্যই এসব করেছি। তুমি যদি সকালে আমাকে অধিকারের কথা না বলতে
তো আজ এত কিছু হতো না, আর একদিক দিয়ে ভালোই হয়েছে। তোমার উপর আমার অধিকারটা পার্মানেন্টলি হয়ে গেল খুব জলদি। তোমাকে আমার কাছে নিয়ে আসবো জান। এই বলে আমি নীরাকে হালকা করে জড়িয়ে ধরি, কিন্তু নীরা কিছুই বলে না, কারণ ও ভালোভাবেই বুঝতে পেরেছে মিরাজ নামের প্যারা ওর জীবন থেকে সহজে যাবে না। আমার এই অদ্ভুত ভালোবাসা ওর জীবনকে উল্টিয়ে দেবে। তারপর আমি নীরাকে তার বাসার সামনে নামিয়ে দিয়ে চলে আসি। এদিকে নীরা বাসা আসতে ওর মার হাজার প্রশ্নের ঝড় ওঠে, কিন্তু নীরা কোনো উত্তর দেয় না। কি বলবে সে? তাই হাজার প্রশ্নের মধ্য দিয়ে ও রুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়। তারপর বিছানার ওপর টান হয়ে শুয়ে পড়ে। নীরা বিছানায় শুয়ে বিড়বিড় করে বলে, কি স্বপ্ন নিয়ে আমি কলেজে গেলাম, আর আমার সাথে এসব কি হচ্ছে? কোন কুক্ষণে যে ওই কলেজে ভর্তি হলাম আল্লাহই জানে। সেই প্রথম দিন থেকে বদমাশ আমার পিছনে পড়ে আছে। ওর জন্য কলেজে কোথাও শান্তিতে বসতেও পারি না। একটা ছেলে এতটা খারাপ কি করে হতে পারে? আমার জীবনটা নষ্ট করে দিল। ও কত বড় বেয়াদব ছেলে। আমি কি করে আজকের কথাটা বাসায় বলবো? ও যদি আমার মা বাবার কোনো ক্ষতি করার চেষ্টা করে, ওর মতো জানোয়ারের কোনো বিশ্বাস নেই। আমাকে কিছু একটা করতে হবে, যাতে ও আমাকে নিজে থেকেই ছেড়ে দেয়। এইসব ভাবতে ভাবতে কখন সে ঘুমিয়ে গেছে নিজেও টের পায়নি। সকালে ঘুম থেকে উঠে যখন নাস্তা করছে, তখনও মায়ের নানান প্রশ্নের মুখোমুখি হতে হয় নীরাকে। তারও কারণ আছে, কারণ নীরার গালে 5 আঙ্গুলের দাগ, তার সাথে ঠোঁটের নিচে ব্যান্ডেজ। এসব দেখে মা বাবার চিন্তা হবারই কথা। নীরা এক কথায় উত্তর দিয়ে দিল, কাল বন্ধুদের সাথে নদীর পাড়ে ঘুরতে গিয়েছিলাম, সেখানে পা পিছলে পড়ে গিয়ে এমনটা হয়েছে। কিন্তু নীরার পরনের পোশাক দেখে খানিকটা অবাক হয়, তারপরও কিছু বলে না। নীরা নাস্তা করে কলেজে চলে আসে। এদিকে কলেজের সবাই নীরাকে দেখে রীতিমতো তামাশা শুরু করে দেয়, কারণ নীরা আজ পদ্মার মতো ঢিলা সালোয়ার কামিজ পরে কলেজে এসেছে। যে মেয়েটার স্টাইল দেখে যে কোনো ছেলে হুমড়ি খেয়ে পড়ে, আজ সে মেয়ে সবার কাছে হাসির পাত্রী হয়ে গেল। কলেজের বাইরে বেঞ্চ পাতা ছিল, সেখানে বসে নীরা কাঁদতে থাকে। এমন সময় আমি এসে নীরার সামনে দাঁড়ালাম। আমি বললাম, আমার নীর পাখিটা কাঁদছে কেন? নীরা বলে, এবার আপনি শান্তি পেয়েছেন তো? সবার সামনে আমি জোকার হয়ে গেলাম। আমি চেঁচিয়ে বললাম, কে বলেছে তোমাকে এই কথা? আমাকে একবার বলো, কার এত বড় সাহস আমার নীরুকে কাঁদায়? আমার চিৎকার শুনে ভয়ে আশেপাশের সবাই দৌড়ে চলে যায়। নীরা ভালোভাবেই জানে আমি রাগলে আর কারণ নিস্তার নেই, তাই প্রসঙ্গে পাল্টে বলে, আপনার সাথে একটা কথা ছিল। আমি বললাম, বলো না জান, আমি তো তোমার কথা শোনার জন্যই আছি, বলো। নীরা বলে, আমার একটা ছেলের সাথে 3 বছরের সম্পর্ক আছে। 3 বছরের সম্পর্কে কি কি হতে পারে নিশ্চয়ই আপনার ধারণা আছে। তো প্লিজ আমাকে। কথাটা শেষ করতে পারে না, তার আগে আমি নীরের গালে সজোরে থাপ্পড় মেরে দিই। নীরা টাল সামালতে না পেরে মাটিতে পড়ে যায়। আমি নীরের 2 বাহু শক্ত করে ধরে টেনে তুলি। নীরা আমাকে দেখে চমকে ওঠে, কারণ আমাকে কাল যেমন থেকে ভয় পেয়েছিল, আজ ঠিক তেমনই দেখছে। আমি বললাম, তোর একজন কেন, 100 জনের সাথে রিলেশন থাকলেও আমি তোকে ছাড়বো না, কিন্তু তোকে সবাইকে ছাড়তে হবে। না পারলে আমি বাধ্য করব। দ্বিতীয়বার এমন কথা মুখে আনার আগে 2 বার ভাববি, কথাটা যেন মনে থাকে। আমার কথা শুনে নীরা চুপ মেরে যায়। আমি নিজেকে কিছুটা স্বাভাবিক করে বললাম, তুমি ভুলে যাচ্ছ যে তুমি এখন শুধু আমার পছন্দের মানুষ নেই, আমার বউ তুমি। আমার জীবনের সাথে তোমার জীবন জড়িয়ে গেছে। প্লিজ নীর, তুমি ভালোভাবেই জানো আমি মরে গেলেও তোমাকে ছাড়বো না, তাই বাধ্য করো না আমাকে কারোর ক্ষতি করতে। তোমার মনে যদি কেউ থেকেও থাকে তাকে ভুলে যাও, এতে তোমার আর তার দুজনেরই মঙ্গল। যাও, ক্লাসে যাও। আমার কথা শেষ হলে নীরা চুপচাপ ক্লাসে চলে যায়, কিন্তু ক্লাসে আর কেউ ওর সাথে ভালোভাবে কথা বলে না। আমার জন্য এখন নীরার সাথে কেউ ভালোভাবে মেশে না, এমনকি স্যারও কিছু বলে না। নীরা ক্লাস থেকে বেরিয়ে এসে ক্যাম্পাসে বসে, তারপর ভাবতে থাকে আমি কি করে ওর থেকে মুক্তি পাবো। আল্লাহ, বলে দাও তুমি, কেন আমার সাথে এমন হচ্ছে? এভাবে আমি এখানে থাকতে পারবো না। এরই মধ্যে নীরার মা ফোন দেয়। নীরা ফোন রিসিভ করে বলে, হ্যাঁ মাদার ইন্ডিয়া, বলো। নীরার মা বলে, তোকে কতবার বলেছি আমাকে মাদার ইন্ডিয়া বলে ডাকবি না। আরে আমি বাঙালি মেয়ে, শুধু মা বললেই যথেষ্ট। নীরা বলে, আচ্ছা ছাড়ো, কেন ফোন দিয়েছো বলো। নীরার মা বলে, কই তুই, তাড়াতাড়ি বাসায় আয়। নীরা বলে, কেন, কি হয়েছে? নীরার মা বলে, আরে কাল বললাম না মিসেস মুনমুনের মেয়ের বিয়ের অনুষ্ঠানে যেতে হবে। নীরা বলে, মা আমি কোথাও যেতে পারবো না, তুমি আর বাবা চলে যাও। নীরার মা বলে, আমি তোর কোনো কথা শুনতে চাই না, তাড়াতাড়ি বাসায় আয়, তোর বাবা তোর জন্য বসে আছে, ভদ্রতা বলে কিছু আছে বুঝলি, জলদি আয়। নীরা একটু বিরক্ত হয়ে বলে, ঠিক আছে আসছি, উড়ে যাব নাকি? হ্যাঁ, টাইম লাগবে, রাখো। এই বলে ফোন কেটে দেয়। নীরা চলে যায় বাড়ির উদ্দেশ্যে। এদিকে আমি চলে যাই বাসায়। বাসায় ঢুকতেই আমার বোন দৌড়ে এসে আমার গলা জড়িয়ে ধরে। আমার সৎ বোন তিশা। তবে আমি কখনো ওকে সৎ বোন ভাবিনি, নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসি। তিশা বলে, ভাইয়া কই ছিলে তুমি এতক্ষণ? আমি সেই কখন থেকে রেডি হয়ে বসে আছি, আমার সব সাজ নষ্ট হয়ে গেল। আমি বললাম, আমার তিশা মনিটা দুনিয়ার সবচাইতে বেস্ট, প্রিটি, সুইটি অ্যান্ড বিউটিফুল, তোমার সাজার কি দরকার? আমি এখনই চট করে তৈরি হয়ে আসি, তুমি 5 মিনিট টাইম দাও। এমন সময় দরজার কাছে দাঁড়িয়ে রেবিকা বলে, বোনকে এত লাই দিও না, মাথায় চড়ে যাবে। রেবিকা মানে ইনি হচ্ছেন আমার সৎমা। আমি গম্ভীর গলায় বললাম, সেটা আমি বুঝবো, আপনার ভাবতে হবে না। রেবিকা বলে, কোথায় যাবে তোমরা? আমি বললাম, সেটা আপনার না জানলেও চলবে, নিজের গণ্ডির মধ্যে থাকেন, মা হবার চেষ্টা করবেন না।
রেবিকার এসব কিছুর অভ্যাস হয়ে গেছে। আমার অনেক কঠিন ভাষাও উনি সহ করে নিয়েছেন, কিন্তু কোনোদিন কিছু বলেনি। তার একটাই আশা, আমি একদিন তাকে ঠিকই মা বলে মেনে নেব। এদিকে নীরার মার অভিসন্ধি ছিল অন্য কিছু। নীরাকে ওর মা শুধু বিয়ে বাড়িতে ভদ্রতা বজায় রাখতে নিয়ে যায়নি, ওনার বান্ধবী মিসেস মুনমুনের ছেলে পিয়াসের সাথে দেখা করানোর জন্য নিয়ে যায়। নীরার মার পিয়াসকে অনেক পছন্দ, কিন্তু নীরাকে বলে রাজি হবে না যেতে। তাই নীরার মা এই প্ল্যানটা করে নীরাকে নিয়ে যায়। এদিকে নীরা বিয়েতে যাবে বলে শাড়ি পরছে। আয়নার সামনে নিজেকে দেখে নীরা বলে, ধুর ধুর, সবাই মিলে আমার কলিজাটা টানাটানি করতে শুরু করেছে। আল্লাহ বাঁচাও আমাকে, এই শাড়ি পরে আমি কেমনে যাব। আসলে শাড়ি পরতে নীরার মা নীরাকে বলেছে। নীরা পরতে চায়নি, কিন্তু মায়ের জেদের কাছে হার মানতে হলো। নীরার মা বলে, কিরে তোর হলো, জলদি আয়, গাড়ি দাঁড়িয়ে আছে। নীরা বলে, আসছি। হে আল্লাহ, আর যাই হোক ওই গুন্ডার সাথে যেন দেখা না হয়। এই বলে গাড়িতে এসে বসে। কিছুক্ষণ পর বিয়ে বাড়িতে পৌঁছে গেল। বিয়ে বাড়িতে এসে নীরার ভালোই লাগছে, কারণ সবাই নীরার দিকে হাঁ করে তাকিয়ে আছে। আর থাকবে না কেন, আজ নীরা হলুদ শাড়ি পরেছে, সাথে ম্যাচিং কানের দুল, গলার মালা, ঠোঁটে লাল লিপস্টিক, কপালে টিপ, হাত ভর্তি হলুদ কাচের চুড়ি। একদম হলুদ পরীর মতো লাগছে নীরাকে। নীরা সবাইকে আর চোখে দেখে আর মনে মনে ভাবে, বাহ নীরা, তোকে তো মনে হচ্ছে অনেক সুন্দর লাগছে। সবাই তো হাঁ করে তাকিয়ে আছে, তার জন্যই তো ওই গুন্ডাটা তোর পিছে পড়ে আছে। বসে বসে নীরা এসবই ভাবছে, কিন্তু সে বুঝতেই পারল না এত মানুষের মধ্যে একজোড়া চোখ ওর দিকে ভয়ানক দৃষ্টিতে তাকিয়ে আছে। সে আর কেউ নয়, সে হলাম আমি। আমি মনে মনে বলছি, ওর সাহস কি করে হয়, এত সে যে কোথাও আসা। কত ছেলে ওর দিকে তাকিয়ে বাজে চিন্তা ভাবনা করছে। পাকা গজিয়েছে তোমার, দাঁড়াও, পাকা কেটে দেওয়ার ব্যবস্থা করছি। এর মধ্যে একটি ছেলে নীরাকে ডাকে। ছেলেটি বলে, এক্সকিউজ মি, হলুদ পরি? নীরা বলে, জি আমাকে বলছেন? ছেলেটি বলে, জি হ্যাঁ আপনাকেই বলছি। আপনি ছাড়া এই পুরো বিয়ে বাড়িতে হলুদ পরি কে আছে বলেন? নীরা বলে, আপনি একটু বেশিই বলছেন। ছেলেটি বলে, আমার কিন্তু বেশ অহংকার আর হিংসা হচ্ছে জানেন। নীরা বলে, হিংসা কেন, আর অহংকারই বা কেন? ছেলেটি বলে, 2 দিন পর যার সাথে আমার বিয়ে, তাকে যে সবাই এইভাবে দেখছে তাই আমার হিংসা হচ্ছে। আর তুমি যে এতই সুন্দরী তাই আমার অহংকার হচ্ছে। নীরা কিছুটা অবাক হয়ে বলে, মানে কি বলছেন আপনি? ছেলেটি বলে, আসো আমরা ওইখানটায় বসে কথা বলি। নীরা বলেন, না, যা বলার এখানে বলেন, না হলে না বলেন। ছেলেটি বলে, আচ্ছা আচ্ছা কুল, এখানেই বলছি। হাই, আমি পিয়াস, যার বিয়েতে এসেছেন, আমি তার ভাই। এই বলে পিয়াস হাত এগিয়ে দেয়। নীরা হাত মিলাতে যাবে, তখনই দেখে আমার রাগী চোখ ওর দিকে এগিয়ে আসছে। নীরা আমাকে দেখেই উল্টো দিকে দেয় দৌড়। পিয়াস হাঁ হয়ে থাকে নীরা যাওয়ার দিকে। নীরা বিড়বিড় করে বলে, আল্লাহ এটা কি হলো, যেটা চাই না তুমি সেটাই 2 হাত ভরে দাও। আমি এখন কই যাই, আর বেশি কিছু ভাবার সময় পাইনি নীরা। তার আগেই আমি সামনে থেকে এসে নীরার হাত ধরে টানতে টানতে একটা ফাঁকা রুমে নিয়ে এসে রুম লক করে দিই। ততক্ষণে নীরা ভয়ে হাত পা কাঁপছে। নীরা কাঁপা কাঁপা গলায় বলে, প্লিজ আমাকে মারবেন না, আমি আর কোনো দিনও। পুরো কথা বলতেই পারে না, তার আগেই আমি নীরার 2 হাত শক্ত করে ধরে নিজের বুকের সাথে চেপে ধরি। নীরার ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেই। 2 হাত ছেড়ে দিয়ে ওর কোমর ধরে নিজের সাথে মিশিয়ে নিলাম। 2 হাতে কোমর খুব শক্ত করে খামচে ধরলাম। তাতেই নীরা গুঙিয়ে ওঠে। আমি আমার মতো ওর ঠোঁট চষে যাচ্ছি, যতক্ষণ পর্যন্ত না ওর ঠোঁটের লিপস্টিক উঠে না যাচ্ছে। যেভাবে নীরাকে ধরে রেখেছি, নীরা নড়তেও পারছে না। নীরা অজানা এক অনুভূতিতে হারিয়ে গেছে। কিছুক্ষণ পরেই নীরা ছটপট করছে। একের পর এক আঘাত আর সহ করতে পারছে না। এরই মধ্যে আমি নীরাকে ছেড়ে দেই। আমি নীরাকে ছাড়ার পর নীরা চোখ বন্ধ করে চুপটি মেরে দাঁড়িয়ে কান্না করতে থাকে। আমি খেয়াল করলাম ওর 2 হাতে চুড়ি ভেঙে হাত কেটে গেছে, তার উপর ঠোঁটে রক্ত জমে গেছে। শুধু তাই নয়, কোমরে খামচে ধরার ফলে 2 দিক দিয়ে কোমর পুরো লাল হয়ে গেছে, 5 আঙ্গুলের দাগ বসে গেছে। তাতেও আমার একটু মায়া হলো না। আমি রাগিত কণ্ঠে বললাম, কান্না বন্ধ করো নীর। নীরা নীরবে চোখের পানি ফেলে যাচ্ছে। আমি বললাম, কি থামবা নাকি আবার কিস করব? নীরা কান্নার জড়িত গলায় বলে, আপনি আমার সাথে কেন এমন করছেন, কি করেছি আমি? আমি বললাম, তুমি ওই ছেলের সাথে কথা বলছিলে কেন? নীরা বলে, আমি তো কথা বলিনি, উনিই তো। আর বলতে পারলো না। আমি বললাম, উনি তো কি, যে তোমার সাথে কথা বলতে আসবে তুমি তার সাথেই কথা বলবে? কি ভেবেছিলে আমি জানতে পারবো না? নীরা বলে, আমি তো জাস্ট। আবার চুপ হয়ে যায় আমার চোখ দেখে। আমি বললাম, নীর পাখি, আমি তোমাকে বলেছিলাম না এমন কোনো কাজ করো না যাতে আমার রাগ উঠে যায়। এত সেজে এসেছো কেন? হ্যাঁ, সবাই কেমন করে তাকিয়ে আছে তুমি জানো? ঠোঁটে কখনো লিপস্টিক দিবা না, আমি নিজেকে কন্ট্রোল রাখতে পারি না। আমি চাই না আমি ছাড়া তোমাকে এভাবে কেউ দেখুক। এই বলে আমি হঠাৎ যা করলাম ওর সাথে, ও ভাবতে পারিনি এমন কিছু করব আমি আবার। একটা মানুষ কতটা ভয়ঙ্কর হতে পারে তা নীরার জানাই ছিল না। সে ভয়ে থরথর করে কাঁপছে আবার আমার এই অমানসিক রূপ দেখে। ও যেন সেখানেই জ্ঞান হারাবে। এরপর যা হলো। আজকের গল্প এখানে সমাপ্ত। গল্পের বাকি অংশ পেয়ে যাবেন আগামী পর্বে। আশা করি গল্পটা আপনাদের ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।